হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ বেসিক্যালি দ্য প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড দেয়ার মেজারমেন্ট। বেসিক্যালি এটা হচ্ছে এই চ্যাপ্টার 1 দ্যাট ইজ সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির নেক্সট টপিক। লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম এটার পরেই টপিকটা আসে, দ্যাট ইজ প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড দেয়ার মেজারমেন্ট। তো কি কি শিখবো এখানে আমরা আমরা এখানে শিখবো যে প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড মেজারমেন্ট অফ ফিজিক্যাল প্রপার্টিজ। দেন আমরা পড়বো মাস, ভলিউম, ডেন্সিটি আর টেম্পারেচার সম্পর্কে, আর ফাইনালি সায়েন্টিফিক নোটেশন আর আনসার্টেনিটি ইন মেজারমেন্ট সম্পর্কে আমরা কিছু জিনিস এক্ষেত্রে জানবো। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কিছু বেশি কথা না বলে জাস্ট ডাইরেক্টলি আমি তাহলে শুরু করছি। তো প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড মেজারমেন্ট অফ ফিজিক্যাল প্রপার্টিজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। তো ফার্স্ট থিং, প্রপার্টিজ অফ ম্যাটার। ম্যাটারের দু রকমের প্রপার্টি হয়, এক তো ফিজিক্যাল প্রপার্টি আর একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। এক তো ফিজিক্যাল প্রপার্টি আর সেকেন্ড হলো কেমিক্যাল প্রপার্টিজ। তো ফিজিক্যাল প্রপার্টি মানে কি? ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে সেই সমস্ত প্রপার্টি যেগুলোকে আমরা ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ না করে মেজার করতে পারি, মানে ম্যাটারটা যেভাবে আছে সেভাবেই আমি তাদেরকে মেজার করতে পারি। তো এরকম প্রপার্টি কি আছে? প্রথমত কালার, যেটা আমি মানে ডিরেক্টলি দেখে বুঝতে পারি। সেকেন্ড থিং ইজ মেল্টিং পয়েন্ট, যেটাকে আমি খুব সহজে মেজার করতে পারি কোনো রকম কম্পোজিশনে চেঞ্জ না করে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ বয়লিং পয়েন্ট। তাহলে কালার, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো গিয়ে হয়ে যাচ্ছে কি প্রপার্টি? এগুলো গিয়ে হয়ে যাচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, যেখানে আমরা ম্যাটারের কোনো রকম কম্পোজিশনের কিন্তু কোনো চেঞ্জেস করছি না। তো মেজারমেন্ট ডাজ নট রিকোয়ার অকারেন্স অফ আ কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, এগুলো মাপতে হবে জাস্ট আমাকে, তার জন্য কিন্তু কোনো রকম কম্পোজিশন বা কেমিক্যাল চেঞ্জ কিন্তু আমার প্রয়োজন নেই। তাহলে এই ধরনের প্রপার্টিগুলোকে আমরা বলবো ফিজিক্যাল প্রপার্টিজ। নেক্সট আমরা চলে আসব কেমিক্যাল প্রপার্টি। কাদের বলবো কেমিক্যাল প্রপার্টি? তাদেরকে বলবো যাদের জন্য আমাদেরকে কোনো ম্যাটার বা সাবস্টেন্সের কম্পোজিশনকে পাল্টাতে হবে। তো এরকম কি কি আছে? এরকম প্রপার্টি যেমন ধরা যাক বার্নিং অফ আ সাবস্টেন্স, এখানে কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে, তাই এটা একটা কেমিক্যাল প্রপার্টি। নেক্সট, অ্যাসিড বেস নেচার, এটাও একটা কেমিক্যাল প্রপার্টি। কেউ কেউ অ্যাসিডিক নাকি কেউ বেসিক, সেটা আমরা বুঝবো কিভাবে? দিস উই উইল আন্ডারস্ট্যান্ড বাই মেজারিং দেয়ার কেমিক্যাল প্রপার্টি। মানে এইটা কি বেসিক্যালি আমি তার কেমিক্যাল প্রপার্টি বলবো। আরেকটা বলা যেতে পারে রিঅ্যাক্টিভিটি, কে কার সঙ্গে কিভাবে রিঅ্যাক্ট করবে, দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল প্রপার্টি। এবার এই ধরনের প্রপার্টিতে আমাদের কিন্তু কেমিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাবো। ওকে, নেক্সট মেজারমেন্ট ইন ফিজিক্যাল প্রপার্টিজ। এবারে ফিজিক্যাল প্রপার্টিতে আমি যদি মেজারমেন্ট করতে চাই, আমার কেন এটা দরকার, তাই তো? এগুলোকে আমি কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট বলে থাকি, মানে যেখানে আমরা কোয়ান্টিটিকে মেজার করব। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কোনো রকমের সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কিন্তু এরকম কোয়ান্টিটেটিভ মেজারমেন্টের দরকার পড়বে। ঠিক আছে, এবার কোয়ান্টিটেটিভ ফিজিক্যাল প্রপার্টি কারা? যেমন ধরা যাক লেন্থ, আমি মাপতে পারবো অবভিয়াসলি। যেমন ধরা যাক এরিয়া, দ্যাট অলসো আই ক্যান মেজার। আর কি হতে পারে? ভলিউম, এটাকেও আমি কিন্তু মেজার করতে পারি। নেক্সট, হাউ টু মেজার। এবার যখনই এরকম কোনো কোয়ান্টিটিকে আমি মেজার করতে যাব, আমার কি দরকার? আমার দরকার একটা রেফারেন্সের, যেটার নাম ইউনিট। ধরা যাক এখানে আমি কিছু একটা মাপবো, তো মাপবো কার বেসিসে বা কার সাথে আমি কম্পেয়ার করব? আমি এরকম একটা 1 কেজি মাস নিয়ে নেব, অ্যান্ড দ্যাট ইজ মাই ইউনিট বা রেফারেন্স, যেটা কিন্তু আমাকে এই মেজারমেন্টে হেল্প করবে। ওকে, এবার আমি যদি লেন্থ মেজার করি, তাহলে রিপ্রেজেন্ট করব কিভাবে? ধরা যাক কোনো কিছুর লেন্থ
28 মিটার। ধরা যাক কোনো কিছুর লেন্থ 28 মিটার। এই যে 28টা দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দি ম্যাগনিটিউড। আর তারপরে আমরা যে মিটার দেখতে পাচ্ছি, উই কল ইট ইউনিট। তাহলে কোনো একটা ফিজিক্যাল প্রপার্টিকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? আমরা ম্যাগনিটিউড লিখব, ফলোড বাই আমরা কি লিখব? আমরা লিখব ইউনিট। ঠিক আছে? তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির জন্য আমাকে ম্যাগনিটিউড লিখতে হবে আর তারপরে আমাকে ইউনিট লিখতে হবে। দিস ইজ হাউ উই মেজার আ ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন কারোর একটা মাস 28 গ্রাম, তাহলে 28 হচ্ছে আমার ম্যাগনিটিউড, গ্রাম হয়ে গেল আমার ইউনিট। এইভাবে আমি জেনারেলি এগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। নেক্সট, কোন সিস্টেমে আমরা মেজার করে থাকি? ফার্স্ট অফ অল, আর্লিয়ার সিস্টেম, নাও হিয়ার ইজ আ নিউ সিস্টেম। আর্লিয়ার সিস্টেম মানে কি? ফার্স্ট ইজ ইংলিশ সিস্টেম, যেটা ইউকেতে করা হতো মেজার, অ্যান্ড দেন দেয়ার ইজ আনাদার ওয়ান দ্যাট ওয়াজ মেট্রিক সিস্টেম, যেটা মূলত ফ্রান্স থেকে তৈরি হয়েছিল। ঠিক আছে? দিস ইজ মোর কনভিনিয়েন্ট। বাট কি হতো, একটা লোক যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতো, হি অর শি ইউজ টু সাফার আ লট বিকজ অফ দি ডিফারেন্সেস ইন মেজারমেন্টস। তো সেই কারণে কি করা হলো? সেই কারণে একটা নিউ সিস্টেম ডিরাইভ বা তৈরি করা হলো, যাকে বলা হয় এসআই সিস্টেম, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটা সবাইকে বুঝতে হবে অল ওভার দ্য গ্লোব। এটাকে বলা হয় কি সিস্টেম? এসআই সিস্টেম। আচ্ছা, নেক্সট, এবার আমাদের যেটা বুঝতে হবে যে এসআই সিস্টেমে কি কি ইউনিট রয়েছে। এসআই সিস্টেমে 7টা ফান্ডামেন্টাল বেসিক ইউনিট আছে আর আছে কিছু ডিরাইভড ইউনিট। এবারে এই যে 7 ফান্ডামেন্টাল সায়েন্টিফিক কোয়ান্টিটি, ঠিক আছে, তাদের যে ইউনিট সেগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে কিন্তু। আর কিছু কিছু ডিরাইভড রয়েছে যেগুলো অবভিয়াসলি বেসিক বা বেস ইউনিট দিয়ে তৈরি হয়। তো আমরা দেখে নেব যে 7টা বেস ইউনিট কি কি আছে, হ্যাঁ, কোয়ান্টিটি অ্যান্ড তাদের ইউনিট কি আছে। ফার্স্ট অফ অল যদি লেন্থ দেখি, তাহলে সিম্বল হবে এল, ইউনিট হবে মিটার, রিপ্রেজেন্ট করা হয় স্মল এম দিয়ে। দেন চলে আসবে মাস, মাসকে রিপ্রেজেন্ট করা হয় স্মল এম দিয়ে। কিলোগ্রাম ইজ দ্য ইউনিট অ্যান্ড রিপ্রেজেন্টেড বাই কেজি। দেন টাইম, স্মল টি, সেকেন্ড, এস। ইলেকট্রিক কারেন্ট, আই, অ্যাম্পিয়ার, এ। thermodynamic temperature, T, Kelvin, K, amount of substance, N, mole and MOL, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। luminous intensity, IV, ক্যান্ডেলা, কিসের? ইউনিটের নাম, রিপ্রেজেন্ট করা হয় CD, এইভাবে। নেক্সট আমরা পড়বো মাস, ভলিউম, ডেনসিটি, টেম্পারেচার। একদম ছোটবেলার জিনিস, খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব ইজি। ফার্স্ট মাস দিয়ে স্টার্ট করব। মাস মানে কি? কোনো একটা সাবস্টেন্সের মধ্যে যতটা ম্যাটার আছে, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড ইটস মাস। ঠিক আছে? মাসকে মেজার করা হয় কি দিয়ে? মাসকে মেজার করা হয় কিলোগ্রাম ইউনিটে। এবার আমরা ডিজিটাল ব্যালেন্স ইউজ করি আজকের দিনে টু মেজার সাম মাস। নেক্সট ভলিউম। ভলিউম মানে কি? আমি কতটা স্পেস অকিউপাই করেছি, আমি একটা ম্যাটার, হাউ মাচ স্পেস আই হ্যাভ অকিউপাইড, দ্যাট ইজ বেসিক্যালি নোন অ্যাজ ভলিউম। এবার ভলিউম মেজার করা হয় মিটার কিউব দিয়ে। তাছাড়াও বিভিন্ন রকমের ইউনিট রয়েছে, যেমন লিটার, 1000 মিলিলিটারে 1 লিটার হয়, অ্যান্ড মিলিলিটার অ্যান্ড সেন্টিমিটার কিউব আর সেম। আর লিটার আর এদিকে ডেসিমিটার কিউব, এরাও কিন্তু সেম ইউনিট। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি বললাম? লিটার আর ডেসিমিটার কিউব এরা সেম, অন্যদিকে মিলিলিটার অ্যান্ড সেন্টিমিটার কিউব দে আর অলসো সেম। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, কি দিয়ে মেজার করা হয়? বিউরেট বলে একটা সাবস্টেন্স আছে, তো কেমিস্ট্রিতে ক্লাস 11-এ প্র্যাকটিক্যাল করতে গিয়ে তোমরা দেখবে। দেন দেয়ার ইজ ভলিউমেট্রিক ফ্লাস্ক। এবার বিউরেট অ্যান্ড দিস ভলিউমেট্রিক ফ্লাস্ক দে গিভ আস দ্য এক্সাক্ট ভলিউম। কোনো রকম কিন্তু কম বা বেশি হওয়ার জায়গা নেই। দে গিভ আস এক্সাক্ট ভলিউম। কিছু কিছু অ্যাপারেটাস রয়েছে যারা কিন্তু আমাদের এক্সাক্ট ভলিউম দেন না, বাট দিস টু গিভ আস দ্য এক্সাক্ট ভলিউম। এবার আমরা চলে আসব ডেনসিটিতে। ডেনসিটি কাকে বলে?
মাস পার ইউনিট ভলিউম ইজ কল্ড ডেনসিটি। ডেনসিটির ইউনিট কি হবে? মাস আর ভলিউম। তাহলে মাসের ইউনিট কি হয়? মাসের ইউনিট হয় কেজি, আর ভলিউমের ইউনিট কি হয়? ভলিউমের ইউনিট হয় মিটার কিউব। তাহলে কি হয়ে গেল? কেজি পার মিটার কিউব ইজ বেসিক্যালি দ্য ইউনিট অফ ডেনসিটি। তাছাড়া আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায় গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো যে কোনো একটা ভাবে আমরা কিন্তু ডেনসিটিকে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট উই হ্যাভ টেম্পারেচার। টেম্পারেচার মানে কি? টেম্পারেচার মানে হচ্ছে ডিগ্রি অফ হটনেস or coldness of an object। কোনো অবজেক্ট কতটা গরম কতটা ঠান্ডা, হ্যাঁ, এটাকে আমরা মেজার করি যা দিয়ে, দ্যাট ইজ টেম্পারেচার বেসিক্যালি। টেম্পারেচার 3 রকম স্কেলে মেজার করা হয়, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ কেলভিন। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস বা সেলসিয়াস স্কেলে 0 থেকে 100 পর্যন্ত মার্ক করা থাকে, যেটা ফারেনহাইট স্কেল সেখানে 273 থেকে 333 পর্যন্ত মার্ক করা থাকে। সরি, দিস ইজ কেলভিন। 273 থেকে 373 and this is Fahrenheit 32 থেকে 212। এটা অ্যাকচুয়ালি মিস্টেক ইন দ্য স্লাইড, বাট এটা বুঝে নিতে হবে যে দিস ইজ Fahrenheit and this is Kelvin। কেলভিন 273 থেকে 373 আর ফারেনহাইট থাকে হচ্ছে 32 থেকে 212। ওকে, নিচেরটা হচ্ছে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট, উপরেরটা হচ্ছে ওয়াটারের বয়লিং পয়েন্ট। আমি ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার বলতে পারি, অথবা আমি মেল্টিং পয়েন্ট অফ ওয়াটারও কিন্তু এই ক্ষেত্রে বলতে পারি। নেক্সট টেম্পারেচার। এখানে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশন আমাদের জানতে হবে। ডিগ্রি ফারেনহাইট ইকুয়ালস টু 9/5 ডিগ্রি সেলসিয়াস প্লাস 32, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কেলভিন আর সেলসিয়াসের মধ্যে রিলেশন, দিস ইজ ভেরি ইজি। কেলভিন ইকুয়ালস টু ডিগ্রি সেলসিয়াস প্লাস 273.15। এই 0.15টা কখনো কখনো আমরা লিখি, কখনো কখনো আমরা লিখি না, ইট ডিপেন্ডস, আমাদের সুযোগ সুবিধা বা সুবিধার উপর ইট ডিপেন্ডস। নেক্সট সায়েন্টিফিক নোটেশন অ্যান্ড আনসার্টেনিটি ইন মেজারমেন্ট। এবার সায়েন্টিফিক নোটেশন কি? আমাদের সায়েন্সে কখনো কখনো খুব ছোট ছোট নাম্বার বা কখনো কখনো খুব বড় বড় নাম্বার নিয়ে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, তো ওই নাম্বারগুলোকে বারবার বারবার ওইভাবে লেখার থেকে আমরা কি করি? আমরা এটাকে একটা স্পেসিফিক ওয়েতে রিপ্রেজেন্ট করি। সেই যে রিপ্রেজেন্টেশনটা, সেটা কি আমরা এক্সপোনেনশিয়াল নোটেশন বলে থাকি, বা সায়েন্সের ভাষায় সায়েন্টিফিক নোটেশন। তো সায়েন্টিফিক নোটেশন দেখতে ঠিক এরকম হয়, n × 10⁻n। এই ক্যাপিটাল এনটা যেটা রয়েছে তার ভ্যালু 1 থেকে 9.999 এরকম হতে পারে। ঠিক আছে, আর 10⁻n, এই nটা হচ্ছে এক্সপোনেন্ট। এভাবে আমরা রিপ্রেজেন্ট করি কেন? টু মেক আওয়ার ক্যালকুলেশনস ইজিয়ার, আর কোনো উদ্দেশ্য নেই। যেমন 232.508 কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 2.32508 × 10⁻²। এটা একটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাছাড়া 0.00016 কে রিপ্রেজেন্ট করা যায় 1.6 × 10⁻⁻4 এইভাবে। তো ইউজিং সায়েন্টিফিক নোটেশন আমরা কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করব? দেখা যাক। এই একটা অ্যাডিশন করতে দেওয়া হয়েছে আমাকে, আর সেকেন্ড আরেকটা অ্যাডিশন করতে দেওয়া হয়েছে, সাবট্রাকশন করতে দেওয়া হয়েছে। ফার্স্ট আমি যদি অ্যাডিশনটা দেখি, এখানে কমন কি আছে? 10⁻4, 10⁻3। আমি চেষ্টা করব আইদার দুটোকেই 10⁻4 এ নিয়ে আসার, অথবা দুটোকেই 10⁻3 তে নিয়ে আসার। ঠিক আছে, তো চেষ্টা করে দেখতে পারো ভিডিও পজ করে, আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে লেটস কন্টিনিউ। সলিউশন কিভাবে করব? এখানে 10⁻4 আছে, এখানে 10⁻3 আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 10⁻3টাকে আমরা 10⁻4 এ কনভার্ট করব। তাহলে তার জন্য কি করতে হবে? এখানে এক ঘর এটাকে এদিকে সরাতে হবে, ডেসিমাল পয়েন্টটাকে। তো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই হ্যাভ ডান হিয়ার। এবারে 10⁻4, 10⁻4 আমরা কি করব? আমরা কমন নেব। উই উইল টেক 10⁻4 অ্যাজ কমন, আর তারপরে ভেতরের গুলো আমরা অ্যাড করব।
6.65 and 0.895 কে আমরা অ্যাড করব, অ্যাড করে আলটিমেটলি this will be our answer. In the same way we will do the subtraction as well. I guess you have understood. Uncertainty. এবারে নেক্সট টপিকে আসবো, আনসার্টেনিটি ইন মেজারমেন্ট। এবারে আনসার্টেনিটি মানে কি? আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি বা ডেটা নিই, তখন কখনো কখনো আমাদের কিন্তু ডেটাতে কিছুটা হলেও আনসার্টেনিটি আসে। যেমন ধরা যাক আমরা একটা ডিজিট নিলাম, একটা রেজাল্ট 11.2 ml, ধরা যাক এটা একটা টাইট্রেশনের রেজাল্ট। এবার 11টা যদি সার্টেন হয়, পয়েন্টের পরে এই যে 2টা, দ্যাট ক্যান বি অ্যান আনসার্টেন ডিজিট। তো এরকম সার্টেন ডিজিট আর একটা আনসার্টেন ডিজিটকে আমি যদি একসঙ্গে কম্বাইন করি, তাহলে এটাকে বলে থাকি আমরা সিগনিফিকেন্ট ফিগার। এই সিগনিফিকেন্ট ফিগার কোনো একটা নাম্বারে কতগুলো থাকে সেটাকে কিন্তু আমরা কিছু রুলের মাধ্যমে ক্যালকুলেট করি। What are these rules? These rules, first of all non-zero digits are significant. কথাটার মানে কি? যেমন 285 সেন্টিমিটার, 0.25 মিলিলিটার। তো ফার্স্ট এরটা আমরা দেখতে পাচ্ছি 1 2 3 সবাই নন জিরো, তাহলে তিনখানা সিগনিফিকেন্ট ফিগার। সেকেন্ড এরটায় দুটো নন জিরো আছে, তাই 2 সিগনিফিকেন্ট ফিগার। এইভাবে জেনারেলি যে কোনো নন জিরো ডিজিট দে বিকাম significant in nature. Second, zeros preceding to first non-zero digit are not significant. যেমন 0.0052, এখানে এই যে 52 রয়েছে এরাই শুধুমাত্র সিগনিফিকেন্ট, এর আগে যে সমস্ত জিরো আছে তারা কিন্তু সিগনিফিকেন্ট না। নেক্সট নাম্বার 3, zeros between two non-zero digits are significant. তাহলে দুটো নন জিরো ডিজিট 2 and 5, তার মাঝখানে যে জিরো আছে তারা সিগনিফিকেন্ট, তাহলে এখানে 4টা ডিজিট টোটাল and all 4 digits are significant. Next, zeros at the end or right of a number are significant provided, কোথায় থাকতে হবে? They are on the right side of the decimal point. যেমন 0.200, এখানে এই একটা জিরো আছে যে কিন্তু সিগনিফিকেন্ট না, কিন্তু এই 2 এর পর যে জিরোরা আছে তারা ডেসিমেলের রাইট সাইডে আছে, দ্যাট ইজ ওয়াই দিস জিরোস আর সিগনিফিকেন্ট। তাহলে এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল? 2 আর দুটো জিরো যারা ডান দিকে আছে, দে আর সিগনিফিকেন্ট। নেক্সট, 5 exact numbers have infinite significant figures. মানে দুটো বল, 30 eggs, 40 pence, এখানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে ইনফিনিটি ধরা হয়, ঠিক আছে? নেক্সট আমরা যাব প্রেসিশন অ্যান্ড অ্যাকিউরেসিতে। হোয়াট ইজ প্রেসিশন অ্যান্ড হোয়াট ইজ অ্যাকিউরেসি? মানে আমরা যখন কোনো মেজারমেন্ট করি তখন আমরা জানি যে একটা অরিজিনাল ভ্যালু বা রিয়েল ভ্যালু থাকে, ঠিক আছে? এবার আমি যে রেজাল্ট পাচ্ছি, আমি যদি মাল্টিপল রেজাল্টস পাই, তারা কতটা ক্লোজ, দ্যাট ইজ বেসিক্যালি দ্য প্রিসিশন। আর যেটা অ্যাকচুয়াল ভ্যালু বা রিয়েল ভ্যালু হবে তার সাথে যদি কাছাকাছি থাকে সেই ভ্যালু, তো দ্যাট মিনস দ্য ভ্যালু ইজ অ্যাকিউরেট। যদি আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখি, এখানে আমি লক্ষ্য করছি এই যে তিনটে ভ্যালু, দিস ভ্যালুজ আর নট প্রিসাইজ। কেন? তারা দূরে দূরে আছে। and they are not even accurate as well, কারণ accuracy আসে এই জায়গায়, এখানে ট্রু ভ্যালু আছে। ওকে, so they are neither accurate nor precise. নেক্সট, এদের তিনজনকে দেখছি, এদের ভ্যালু মোটামুটি সেম জায়গায় রয়েছে, কিন্তু এরা কিন্তু অ্যাকিউরেট না, অ্যাকিউরেসি থেকে তারা এখনো দূরে। so they are precise but they are not accurate. থার্ড কেস, একদম জায়গা মতন আমি এগুলোকে দেখতে পাচ্ছি, দ্যাট মিনস দে আর প্রিসাইজ as well as accurate. তাহলে এই হলো অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। তো আজকে এতটুকুই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।